হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস, মুঘল সাম্রাজ্য পঞ্চম অধ্যায়। এখানে আমরা 1 থেকে 73টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। তো যেহেতু 73টি প্রশ্নোত্তর, তাই ভিডিওটা অনেক বড় হয়ে দেখে আমরা দুটি পার্টে বিভক্ত করেছি। 1 থেকে 32 পর্যন্ত একটি পার্ট করেছি এবং 33 থেকে 73 পর্যন্ত একটি পার্ট করেছি। তো আজকে আমাদের পার্ট 1 ভিডিও। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পার্ট 2 ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, তো তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলুন শুরু করি। মুঘল সাম্রাজ্য, যেহেতু অধ্যায় হচ্ছে মুঘল সাম্রাজ্য, তাই আমরা মুঘল সাম্রাজ্যটা জানবো, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের A to Z আমরা জানবো। তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, পিতা ওমর শেখ মির্জা তৈমুর লংয়ের বংশধর, মাতা কুতলুক নিগার খাতুন চেঙ্গিস খানের বংশধর। তাহলে বাবর তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশধর। মুঘল শাসকগণের আমরা কিছু তালিকা দিলাম এখানে। তো আমরা এখানে মুঘল শাসকগণের তালিকা দিলাম। তো প্রথম যে মুঘল শাসক, তার নাম হচ্ছে বাবর। তারপরে বাবরের পরে তার ছেলে আসে হুমায়ুন, হুমায়ুনের পরে তার ছেলে আসে আকবর, আকবরের পরে তার ছেলে আসে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে তার ছেলে আসে শাহজাহান, শাহজাহানের পরে তার ছেলে আসে আওরঙ্গজেব, এবং সর্বশেষ আওরঙ্গজেবের পরে আরও মুঘল সম্রাট আসে মুয়াজ্জেম, তারপরে দ্বিতীয় আকবর, ফারুকশিয়র। তো এগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, শুধু এটুকু মনে রাখবে যে সর্বশেষ মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। কিন্তু আমাদের এখানে যে কয়জন মুঘল সম্রাট আছে এগুলোই বেশি ইম্পর্টেন্ট, কারণ এদের আমলেই মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য বজায় রয়েছে। তো এখানে বাবর কথার অর্থ হচ্ছে সিংহ, হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, আকবর কথার অর্থ হচ্ছে মহান, জাহাঙ্গীরের প্রকৃত নাম সেলিম, কথার অর্থ হচ্ছে পৃথিবীর মালিক, শাহজাহান এর প্রকৃত নাম হচ্ছে খুররম, শাহজাহান কথার অর্থ হচ্ছে পৃথিবীর সম্রাট, আওরঙ্গজেব এর প্রকৃত নাম আলমগীর এবং এর নামের অর্থ হচ্ছে বিশ্বজয়ী। তাছাড়া আমরা সাল অনুযায়ী দেখব যে কারা কতদিন ছিল এবং কত অবধি ছিল। তো দেখো, প্রথমে এখানে বাবর 1526 হবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। 1526 থেকে 1530 পর্যন্ত বাবর সিংহাসনে ছিলেন। তারপরে বাবরের পরে তার পুত্র হুমায়ুন আসে। 1530 থেকে 40 পর্যন্ত হুমায়ুন শাসন করে। তারপরে মাঝখানে 40-এর পরবর্তী সুর বংশ হুমায়ুনকে পরাজিত করে শের শাহ বংশ প্রতিষ্ঠা করে এবং মুঘল সাম্রাজ্যের এবং দিল্লির শাসন ক্ষমতা বজায় রাখে। যেমন 1540 থেকে 45 শের শাহ শাসনভার এবং শাসন কার্য চালায়। তাহলে সুর বংশের প্রতিষ্ঠা কিন্তু শের শাহ এবং শ্রেষ্ঠ শাসক। শের শাহের পরে ইসলাম শাহ আসে, ফিরোজ শাহ আসে এবং মোহাম্মদ আদিল শাহ আসে। এই সুর বংশের শেষ শাসক মোহাম্মদ আদিল শাহ। এই আদিল শাহকে পরাজিত করে হুমায়ুনের পুত্র আকবর। তারপরে আকবরের রাজত্বকাল 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। তারপরে জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ। তারপরে শাহজাহান 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ এবং অরঙ্গজেব 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে আবার একটু গল্পের ছলে বুঝ দেই। মুঘল সাম্রাজ্যের প্রথম যে শাসক বাবর ছিলেন ফারগানা প্রদেশের একজন শাসক। 12 বছর বয়সে হয়, কোনো বই 11 আছে বা এরকম আছে। তো তারপরে
বাবর ভারতবর্ষে পানিপথের যুদ্ধে লোদি বংশের শের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তারপরে তার ছেলে হুমায়ুন শাসন ক্ষমতা চালায়। হুমায়ুনের পরে আকবর আসে, আকবরের পরে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে শাহজাহান, শাহজাহানের পরে ঔরঙ্গজেব। এইভাবে কিন্তু তারপরে আরও অনেক মুঘল সম্রাট সিংহাসনে আসে এবং লাস্ট মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এটাই হচ্ছে মুঘল সাম্রাজ্য। তো আমরা এখন প্রশ্ন উত্তরে আলোচনা করব। মুঘলদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হচ্ছে মধ্য এশিয়ায় মঙ্গোলিয়া অঞ্চল। 2, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তারপরে কত খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। 4, বাবর কোন বংশের সন্তান ছিলেন? তৈমুরীয় বংশের। তারপরে বাবর কত বছর বয়সে শাসনভার গ্রহণ করেন? উত্তর 1498 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার গ্রহণ করেন। 6, সফাবি কি? উত্তর ইরানিয়ার একটি রাজবংশ। তারপরে 7, উজবেক কারা? মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। 8, মুঘলরা বাদশাহ শব্দটি কেন ব্যবহার করতেন? উত্তর মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাতশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করেন। 9, বাদশাহ বা পাতশাহ কোন শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে ফরাসি শব্দ। 10, পাতশাহ শব্দের অর্থ কী? উত্তর পাত শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ হচ্ছে শাসক বা রাজা। 11, কত খ্রিস্টাব্দে বাবর পাতশাহ উপাধিটি গ্রহণ করেন? উত্তর হচ্ছে 1507 খ্রিস্টাব্দে কাবুলে। তারপরে 12, সার্বভৌম শাসক বলতে কী বোঝো? উত্তর সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য, অর্থাৎ যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তাকে সার্বভৌম শাসক বলে। তারপরে 13, কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল। 14, পানিপথের প্রথম যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? উত্তর মুঘল সম্রাট বাবরের সঙ্গে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। তারপরে এখানে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং বাবর জয়ী হয়। তারপরে 15, কবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল? উত্তর 1527 খ্রিস্টাব্দে বাবর ও রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে। 16, কবে কাদের মধ্যে ঘরঘরার যুদ্ধ হয়েছিল? উত্তর 1529 খ্রিস্টাব্দে মোগল এবং আফগানদের মধ্যে। 17, বাবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন? উত্তর তার পুত্র হুমায়ুন। 18, কবে কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল? উত্তর 1539 খ্রিস্টাব্দে বিহারে হয়েছিল মুঘল সম্রাট হুমায়ুন এবং শের খানের মধ্যে। শের খানের আর এক নাম হচ্ছে শের শাহ। 19, কত খ্রিস্টাব্দে বেলগ্রামের যুদ্ধ হয়েছিল? উত্তর 1540 খ্রিস্টাব্দে কনৌজে। 20, কোন দুটি যুদ্ধে হুমায়ুন শের খানের কাছে পরপর পরাজিত হয়? উত্তর 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে বেলগ্রামের যুদ্ধে। তারপরে 21, সম্রাট হুমায়ুন কীভাবে মারা যান? উত্তর দিল্লির পুরনো লাল কেল্লার পাঠাগারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। উত্তর কে শাহ উপাধি গ্রহণ করেন? উত্তর হচ্ছে শের খান, অর্থাৎ শাহ উপাধি গ্রহণ করে শের শাহ হয়ে যায়। 23, পাট্টা ও কুবলিত ব্যবস্থার প্রচলন কে করেন? উত্তর হচ্ছে শের খান বা শের শাহ। তারপরে 24, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। 25, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেন? এখানে চালু করেন হবে না, চালু রাখেন হবে। এইটা একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু চালু করেন হবে না, চালু রাখেন। এটা কিন্তু শের খান। মনে রাখবেন দাগ এবং হুলিয়া
প্রবর্তন করে আলাউদ্দিন খলজি, সেটা পরবর্তীতে চালু রাখে শের খান। 26, পাট্টা কি? উত্তর, পাট্টা হলো সম্রাট দ্বারা স্বীকৃত কৃষকের জমি ভোগ দখলের অধিকার পত্র, যাতে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি উল্লেখ করা থাকত। তারপর কবুলিয়ত কি? উত্তর, পাট্টায় উল্লেখিত শর্ত মেনে নিয়ে কৃষকরা সম্রাটের কাছে যে সম্মতিপত্র প্রদান করতেন তাই হলো কবুলিয়ত। 28, সড়ক ই আজম কি? উত্তর, বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক শের খান সংস্কার করান। এই রাস্তাটির নাম দেন সড়ক ই আজম। 29, সড়ক ই আজমের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে গ্র্যান্ড ট্যাং রোড। 30, হুমায়ুনের পর কে মুঘল সম্রাট হন? উত্তর, মাত্র 13 বছর বয়সে আকবর হন। তারপরে কবে কাদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? উত্তর, 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর এবং আফগান শাসক আদিল শাহের সেনাপতি হিমুর সঙ্গে। অর্থাৎ আমরা জানি এই আদিল শাহ হচ্ছে সুর বংশের শেষ শাসক। সুর বংশের প্রতিষ্ঠা হয় শের শাহ। তারপরে 32, কত খ্রিস্টাব্দে আকবর চিতর জয় করে? উত্তর হচ্ছে 1576 খ্রিস্টাব্দে। এই আকবর হচ্ছে বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর। তো এখানে আমাদের পার্ট 1 ভিডিও শেষ হলো। এর পরবর্তীতে আমাদের পার্ট 2 ভিডিও আসবে। পার্ট 2 ভিডিও দেখতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।